জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো। আমার মেজো ভাই একটা রেডিও নিয়ে দৌড়ে আমাদের দাদার কাঠের ঘরটা থেকে বের হয়ে আঙিনায় এলেন, চিৎকার করে বলছেন যে বঙ্গবন্ধুকে ছেড়ে দিয়েছে, বঙ্গবন্ধুকে ছেড়ে দিয়েছে। এই পর্যন্ত আমার 1971 সালটা মনে আছে। এরপরে 72 সালের ঘটনা বলি। ঈদ এসেছে, তা আমরা করতাম কি, ঈদে পটকা ফোটাতাম। এটা রংপুরে এখনও ফোটায়। তো 72 সালের ঈদে পটকা হচ্ছে বোমা। আমাদের পিটিয়ে ওইখানে রংপুরে আকাশ থেকে বোমা ফেলেছিল, বোমার শেলগুলি সব দেয়ালে দেয়ালে গাঁথা ছিল, গেথে গেথে ঝুলে আছে গোল গোল। তো আমরা হাতুড়ি দিয়ে 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 ওগুলিকে খুলে আনতাম। আচ্ছা। এনে মাঠের মাঝখানে আগুন জ্বালিয়ে খড়, কুটো, লাকড়ি যা পাওয়া যায় দিয়ে ওইটার মধ্যে ছেড়ে দিয়ে আমরা দূরে চলে যেতাম। তারপর ওটা ঠাস ঠাস করে ফুটতো, এতেই আমাদের আনন্দ। আমি এখন খুব ভয় পাই এটা ভেবে, যেই বোমাগুলি আগুনের মধ্যে রেখে আমরা সব শিশুরা, সব তো শিশু, আমি তখন টুয়ে পড়ি, করা খুবই অন্যায় হয়েছে। আমার কোনো বিপদ হয় নাই, কিন্তু আমার এক বন্ধু, ওনার নাম আমরা বলতাম দীপু ভাই। দীপু ভাইটা হলো যে উনি আমাদের ক্লাসে পড়েন কিন্তু 1 বছর সিনিয়র, কারণ ওর 1 বছর নষ্ট হয়ে গেল। কীভাবে? উনি দেখেন যে একটা চাকা পড়ে আছে। ছোটোবেলায় আমাদের তো চাকা দেখলেই আমাদের প্রধান কাজ ছিল পেরেক মেরে ওইটার মাঝখানে একটা ফুটো করে একটা লাঠির মাথায়, কাঠের টুকরার মাথায় লাগিয়ে দেওয়া, তারপরে গাড়ি বানিয়ে চালানো। তো উনি ওই গাড়ি বানানোর জন্য ওইটার মাঝখানে যেই মারলেন, সঙ্গে সঙ্গে ওনার এটা বোমা ছিল, বিস্ফোরিত হয়ে গেল। ওনার 2 আঙ্গুল নাই, আরেকটা হাতেরও মনে হয় আঙ্গুল নাই, চোখের একটা মণি নাই। ওহো। তো ওই জন্যে দীপু ভাই আমাদের সাথে ভাই হিসেবে এলেন। এখন আমি সেদিন দেখা হয়েছিল একটা গেট টুগেদারে, ভালো আছেন, ঠিক আছে, 2 আঙ্গুল নাই, একটা চোখ নাই, কিন্তু দীপু ভাই ইজ ডুইং গুড, স্ট্যাটিস্টিক্স থেকে পড়েছেন, ভালো আছেন, অসুবিধা নেই। কিন্তু আমরা এইসব বিপজ্জনক সময়ের ভিতর দিয়ে গেছি, এটা আমার মনে আছে। তারপর আমার সুবিধা হচ্ছে 71 সালে যেহেতু 1, 72 সালে 2, আমি হিসাবটা রাখা সোজা। 75 সালে ক্লাস 5। তো আমি যখন 4-এ পড়ি তখন আমার ছোটো ভাইয়ের জন্ম হলো। আমি স্কুলে খুব শান্ত ছেলে ছিলাম। আমি ক্লাসের ফার্স্ট বেঞ্চের বাম পাশের কোনায় বসতাম, এখান থেকে আর উঠতাম না। টিফিন হলে তখন উঠতাম। বিচিত্র অনুষ্ঠান হতো পিটিএ, সপ্তাহে 1 দিন আমি অংশগ্রহণ করতাম। আমি ছড়া পাঠ করে শোনাতাম। সারা বিদায় নিলে ওই অনুষ্ঠানে আমি 2তে পড়ি কি 3তে পড়ি কি 4-এ পড়ি, অবধারিত একটা আমি ছড়া লিখবো, অমুক স্যার চলে যাচ্ছে এই উপলক্ষে, এবং সেটা আমি পাঠ করে শোনাবো। তারপর আমি কৌতুক লিখতাম নিজে নিজে করে, আমার বন্ধু 2-3টাকে নিয়ে আমি সেটা নিয়ে আবার মঞ্চে উঠে একটা কৌতুক পরিবেশনের চেষ্টা করতাম। ওগুলি হতো কিনা জানি না, এত ছোটোবেলায় একা একা করতাম। তা আব্বা যেহেতু খুবই উৎসাহিত করতেন, আব্বা ছিলেন শিশু মনোবিজ্ঞান পড়াতেন। ওই পিটিআই মানে হচ্ছে প্রাইমারি স্কুলের টিচারদেরকে ট্রেনিং দেওয়া হয়, ওরা ওই হোস্টেলেই থাকে। আমি তার রুমে রুমে যেতাম, আমি ছবি আঁকতে পারতাম, তো ওদের ছবি আঁকার অনেক কাজ থাকতো, তো ওরা অনেকে ছবি আঁকতে পারতেন না, আমাকে দিয়ে দিতেন, আমি এঁকে দিতাম। আচ্ছা। আবার এই কৌতুক পরিবেশন করছি। একদিন মনে আছে যে আমি একটা লিখলাম যে একটা চোর একটা বাড়িতে ঢুকেছে রাতের অন্ধকারে, তারপর গৃহকর্তার শব্দ শুনে জেগে গেছেন, তো চোরটা কী করবে, খাটের নিচে লুকিয়ে আছে। তো এই গৃহকর্তার নামলেন, নেমে দেখে পায়ে লাগে, বলে যে এখানে একটা কাঠের গুঁড়ি কেন পড়ে আছে, এটা আবার এখানে কে রাখলো, এটা তো হাতে চলাচলের অসুবিধা হচ্ছে। চোরটাকে কোলে করে নিয়ে গিয়ে অন্ধকারে আরেক জায়গায় ফেলে দিয়ে আসলো। এই হচ্ছে কাহিনী। তো আমার আব্বা পড়াতেন শিশু মনোবিজ্ঞান ওই পিটিএ, কাজেই ওনার নির্দেশ ছিল যে শিশুকে প্রকৃতির বুকে ছেড়ে দাও, প্রকৃতি শিশুকে শিক্ষা দেবে। আবার আমার আম্মাও পিটিএ ট্রেনিং নিয়েছিলেন, তিনি বলতেন, কিন্তু আবার দার্শনিকেরা তো উল্টো কথাও বলে যে একটা শিশুকে প্রকৃতির বুকে ছেড়ে দিলাম, সে হয়তো একটা জ্বলন্ত অঙ্গার লাল দেখে সেটা ধরলো, ধরে সে বুঝলো যে এটা আগুন, এটা ধরতে হয় না, কিন্তু ততক্ষণে তো তার ক্ষতি হয়ে গেল। এইসব বিতর্ক ছোটবেলায় আম্মাকে এবং আব্বাকে, এই আম্মা আমার ছোট আম্মা, করতে শুনেছি। তবে ভীষণ মার খেয়েছি। আমার ছোট আম্মা আমাদেরকে মারতেন, বড় আম্মা কিন্তু মারতেন না, মানে আমার নিজের মা মারতেন, কারণ তিনি চেয়েছেন তার ছেলে মেয়ে যেন পড়াশোনায় ভালো হয়। তো আম্মার এই স্বাদ কিছুটা পূর্ণ হয়েছে। প্রথমে আমার বড় ভাই ডাক্তার আজহারুল হক, তাকে ক্লাস 5-এ বৃত্তি পাওয়ানোর উনি চেষ্টা করলেন এবং উনি বৃত্তি পেয়ে গেল, ফার্স্টই হলো। তারপরে আমার মেজো ভাইকে ধরলো, তাকেও বৃত্তি পাইয়ে দিল। তারপর আমার বোনটা পেল, তারপর আমাকে, আমিও পেয়েছিলাম। তো মেরে মেরে পড়াতেন, মানে একটু এদিক হতে হলেই পাখার বাড়ি এবং স্যান্ডেল, এই 2টা ছিল তার প্রিয় অস্ত্র।
তো কি আর করা যাবে। আমি বড় হলে আম্মা আমার 1 বছর আগে মারা গেছেন, মানে এটা 2020, 2019, 2018 সালের নভেম্বরের 8 তারিখে মারা গেছেন। তো এতদিন বেঁচেই ছিলেন, 80 বছর বয়সে মারা গেলেন, সক্ষম ছিলেন। আম্মাকে আমি মাঝে মধ্যে বলতাম, আম্মা ছোটবেলায় তো মারতেন কেন? আম্মা বলতেন, না, কোনোদিনও তোদেরকে মারি নাই, কে বলেছেন? আম্মা হয়তো ভুলে গেছেন যে আম্মা মারতেন। তারপর ওই যে পিটিআই একবার আমি করলাম কি, একটা নাটক লিখলাম, এই 4-5 পড়ি, তাও পড়ি না, মানে 3-4 পড়ি। পুরো স্কুল ছুটি দিয়ে টিচাররা ওই নাটকের রিহার্সাল করলো, যদিও মঞ্চস্থ ফাইনালি হয় নাই। তো ক্লাস 6-এ গিয়ে আমি জেলা স্কুলে ভর্তি হলাম, রংপুর জেলা স্কুল। ওইখানে গিয়ে আমি আর ফার্স্ট হতে পারি না, আমার ভাইরা কিন্তু সবাই ফার্স্ট হয়, বোনও ফার্স্ট হয়। আমি 6th হই, 4th হই, 5th হই। তখন আমার খুব যে হীনমন্যতা বোধ হতো, এটা জয় করার জন্য আমি দেয়াল পত্রিকা তৈরি করলাম, হাতে আঁকা পত্রিকা তৈরি করলাম। আমার দেয়াল পত্রিকা স্যাররা সুন্দর করে হেডমাস্টারের রুমের সামনে টাঙিয়ে রাখলেন। আমার হাতে আঁকা পত্রিকাটা নিয়ে আমার ক্লাস টিচার সবাইকে দেখিয়ে বেড়াতেন। তো আমি তখন ব্যাপক কালচারাল অ্যাক্টিভিটিস করতাম। আর মনে পড়ে যে একটা লাইব্রেরি ক্লাস ছিল, সেইখানে স্যাররা সপ্তাহে একবার অনেকগুলি বই নিয়ে আসতেন। এই বইগুলির নাম ধরে ডাকতেন, আমরা যার যেটা পছন্দ সেই বইগুলি বাছাই করে নিতাম। আমার মনে আছে যে হাসান আজিজুল হকের বই শীতের অরণ্য সমুদ্রের স্বপ্ন, এই বইটা আমাদের লাইব্রেরিতে ছিল। আর বরফ এলো কোথা থেকে অথবা হরফ এলো কোথা থেকে নামে একটা বই ছিল। আরবি, আধুনিক আরবি গল্প নামে একটা বই ছিল। এগুলি সব ওখান থেকে নিয়ে আমি পড়েছি। আমি ছোটোবেলায় কখনো ওই দস্যু বনহুর, দস্যু বাহারাম পড়ি নাই। আমি মাসুদ রানার সাকল্যে পড়েছি 2টো। আমি সবসময় সাহিত্য পছন্দ করি। আমি গ্রামের বাড়িতে গেলে, রংপুর শহর থেকে আমরা গ্রামের বাড়িতে চলে যেতাম। এটা বাসে যেতে 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগতো, কিছুটা 3 মাইল হাঁটতে হতো। তো কারণ গ্রামে আমাদের জমি জমা ছিল, সেখান থেকে ধান উঠতো, সেই ধানগুলো নিয়ে আসা, বিক্রি করা, এগুলি কাজ ছিল। বড় ভাইরাই বেশি করতো, মাঝে মধ্যে আমিও যেতাম। তো আমাদের যে আদিয়ার মানে বর্গা চাষি, তারা বলতেন যে আপনার আম্মাকে বলতেন, আপনার এই ছেলেটাকে পাঠাবেন না, কারণ এসে এই যে ঘরে ঢোকে আর বের হয় না। এর কারণ আমার গ্রামের বাড়িতে প্রচুর বই ছিল। আমার একজন বোন, আমরা বলতাম যে জ্যাঠাতো বোন, মানে আমার মানে বড় চাচার মেয়ে আর কি, উনি বাংলায় MA করেছিলেন। তো ওর বইগুলি সব ওখানে ছিল। এর মধ্যে বঙ্কিম ছিল, এর মধ্যে শরৎচন্দ্র ছিল, এবং রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ ছিল। বই পেয়ে গিয়ে সারাক্ষণ আমি এই বইগুলি পড়তাম। আর আমার মনে আছে কবিতার প্রতি ছোটোবেলা থেকে আমার প্রচণ্ড আগ্রহ ছিল। আমি ওই পিটিআইতে সোনাতলায় যখন ক্লাস 1-এ পড়ি, তখন একজন টিচার পেয়েছিলাম, কবির স্যার। তার কাছে রবীন্দ্রনাথের বই এবং নজরুলের বই ছিল। আমি গিয়ে ওই লিচু চোর কিংবা বীর পুরুষ কবিতাগুলি ওইখানে পড়েছে। ফ্যামিলি থেকে বাধা দিত না যে এই বয়সে তোমার একাডেমিক বই পড়া উচিত, এগুলো তুমি কেন পড়তে? না, কারণ এই আব্বা তো বলেছেন শিশুকে প্রকৃতির বুকে ছেড়ে দাও। আর আব্বা আরেকটা ঘোষণা দিয়েছেন যে খারাপ বই বলতে কোনো কিছু নেই, কোনো বই খারাপ হয় না। তোমার শুধু তুমি একা একা বসে থাকবে না, কারণ অলস মস্তিষ্ক শয়তানের কারখানা।